বিসমিল্লাহির রহমানির রহিম। রাদারফোর্ড মডেলের মৌলিক সমস্যাগুলো দূরকরণে বিজ্ঞানী বোর উনি একটি যুগান্তকারী মডেল আমাদের কাছে উপস্থাপন করেন। তো সেই মডেলের সাথে প্লাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব এবং ক্লাসিক্যাল তত্ত্বের প্রয়োগ করে মডেলের একটি নতুন চিত্র আমাদের কাছে উপস্থাপন করেন। 1922 সালে তার আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তার বিখ্যাত হাইড্রোজেন পরমাণু মডেল তার নাম অনুসারে বোর মডেল দেওয়া হয়েছে। তো তার মডেলের যে মৌলিক স্বীকার্যগুলো সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি। ফার্স্ট স্বীকার্যে বলা হচ্ছে যে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো কেমন কক্ষপথে ঘুরবে, এটা রাদারফোর্ড বলতে পারেননি, কিন্তু ইনি বলছেন এটা তোমার বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং এটি ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি গ্রহণ বা বিকিরণ কিছুই করবে না, গ্রহণও করবে না, বিকিরণও করবে না। এরা কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরিমাণে শক্তি থাকে এবং সেই শক্তি নিয়েই তারা কিন্তু সেখানে ঘুরবে। যদি কখনো অন্য কোনো কক্ষপথে যায় তাহলে, অথবা অন্য কোনো কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো আসে, তাহলে তাদের কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়মের অধীনে এরা কিন্তু আসবে। আমরা এই নিয়মগুলো নিয়ে পরে দেখতেছি। এরপর দ্বিতীয় স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো ইচ্ছা করলে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাবে, সেখানে আবর্তন করবে। এটা এটা কখনো সম্ভব না। শুধুমাত্র একটা বিশেষ ক্ষেত্রে তারা এটি যেতে পারবে, যদি তারা বাহির থেকে শক্তি লাভ করে। সুতরাং নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় তারা একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ লাভ করবে, যা h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, যেখানে h হলো প্লাঙ্কের ধ্রুবক। তার মানে এই কৌণিক ভরবেগ L n ইন্টু h/2 nটা হলো একটি পূর্ণ সংখ্যা, যার মান 1 2 3 4 5 যে কোনো সংখ্যাই হতে পারে। তো তার অর্থ হচ্ছে যে আমরা কৌণিক ভরবেগকে লিখি হলো mvr দ্বারা। mvr n ইন্টু n h/2 এই মোটামুটি আমাদের এখানকার মৌলিক বিষয় আর কি। তৃতীয় স্বীকার্য, যেটা নিয়ে ইতোপূর্বেই বলা হয়েছে যে এরা শক্তি গ্রহণ বা বিকিরণ করে না, এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্বাভাবিকভাবে তারা শক্তির পরিবর্তন হয় না। কিন্তু এরপরেও যদি তারা কোনো কারণে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, যেমন এই ইলেকট্রনটা বাহিরের কক্ষপথে চলে গেছে, আবার এখানের ইলেকট্রন ভিতরের কক্ষপথে চলে যাচ্ছে, তাহলে বাহিরের কক্ষপথে যখন ইলেকট্রন যাবে তখন তাদের বাড়তি শক্তির প্রয়োজন হবে, সেক্ষেত্রে তারা শক্তি শোষণ করবে। আর যদি তাহলে এখানে ভেতর থেকে বাইরে আসতে বাড়তি শক্তি লাগবে, শক্তি শোষণ করবে। উল্টো দিকে এখানে যদি এরা বাহির থেকে ভিতরে যায় তাহলে শক্তি এদের কম হলেই চলবে, সেক্ষেত্রে বাড়তি শক্তিগুলো তারা বিকিরণ করবে। অর্থাৎ এখানে শক্তি বিকিরিত হবে আর এখানে শক্তি শোষিত হবে। এই দুই ঘটনা কিন্তু এই জায়গায় ঘটবে। তো বলা হচ্ছে যে এই দুই স্তরের শক্তির পার্থক্যে সমতুল্য পরিমাণ শক্তি গৃহীত হবে। সাপোজ আমরা এই দুই স্তরের শক্তির পার্থক্য ধরে নিচ্ছি 30 একক, তাহলে শক্তি শোষিত হোক আর গৃহীত হোক এই শক্তির পরিমাণ হবে 30 একক। তো আমাদের তৃতীয় স্বীকার্য অনুসারে আমরা কিন্তু এই ধারণাটাই পাই। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তৃতীয় কক্ষপথের ব্যাপারটাকে আমি আরেকটু ক্লাসিফাই করছি, সেটি দেখো।
লেখা আছে ইলেকট্রন শুধুমাত্র লাফ দিয়ে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করতে পারবে। সেক্ষেত্রে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, অর্থাৎ উঁচু থেকে যদি নিচুর দিকে যায়, তাহলে শক্তি বিকিরণ করবে। কারণ উঁচু কক্ষপথে শক্তি থাকে বেশি আর নিচু কক্ষপথে শক্তি লাগে কি কম, সুতরাং তারা শক্তি ছেড়ে দেবে। আর যদি কোনো কারণে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে হয়, তাহলে তারা শক্তি শোষণ করবে। কি পরিমাণ করবে সেটা তারা ওই কোয়ান্টাম স্তর থেকে তারা কিন্তু এটা বের করেছে। এটা আমি এখানে তোমাকে একটা জিনিস দিতে পারি, যে সেটি হলো যেমন এটাতে লিখলাম 50 বাহিরের কক্ষপথ আর এখানে হলো 20, তার মানে এই দুইয়ের মধ্যে ব্যবধান হলো 30। সুতরাং ভেতরের ইলেকট্রন যদি বাহিরে আসে, তাহলে সে 30 পরিমাণ শক্তি শোষণ করবে, আর বাহিরের ইলেকট্রন যদি ভেতরে যায় তাহলে সে 30 পরিমাণ শক্তি বিকিরণ করবে। এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। তো এই যে শক্তি বিকিরণের পরিমাণটা এই দুটের শক্তি স্তরের পার্থক্যের সমান পরিমাণ, আর বিকিরিত শক্তির পরিমাণ হবে বা শোষিত শক্তির পরিমাণ হবে এইচ যেখানে এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক আর এফটা হলো তোমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই মোটামুটি তোমার এখানকার মূল বিষয়। তো বোর পরমাণু মডেলের অন্যতম প্রধান কিছু বৈশিষ্ট্য নিয়ে এখানে কথা বলছি এখন। আমরা বোর পরমাণু মডেলের কি পাচ্ছি, কেন্দ্রস্থলে অবশ্যই আগের মতো পজিটিভ চার্জ বিদ্যমান, এটা বলতে পারি। কেন্দ্রকে চারদিকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে, এটা বলা যাবে। ইলেকট্রন গুলো ঘূর্ণনের সময় কোনো শক্তি গ্রহণ বর্জন করে না, এটা ঠিক আছে। আর শুধুমাত্র উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রন যদি নিম্নতর কক্ষপথে যায়, তাহলে তারা শক্তি কি করবে, বিকিরণ করবে, আর এর বিপরীতটাতে তারা গ্রহণ করবে। আর আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোয়ান্টায়িত, মানে হলো কৌণিক ভরবেগটা হলো ওই যে প্লাঙ্কের ধ্রুবকের n গুণিতক, এটা বলা হচ্ছে। আর এই মডেল কিন্তু পরমাণুর অস্তিত্বকে বিনষ্ট করে না, এটা স্থায়ী রাখে। এই বৈশিষ্ট্যের আলোকে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি যে বোর মডেল কিন্তু রাদারফোর্ড মডেলের অনেকগুলো সমস্যার সমাধান করেছে। কারণ রাদারফোর্ড মডেলে পরমাণুর স্থায়িত্ব ছিল না, কিন্তু বোর মডেল কিন্তু এই স্থায়িত্ব ব্যাখ্যা দিয়েছে, এবং সেটি কোয়ান্টাম মেকানিক্স প্রয়োগ করেও পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা দিতে এই মডেলে সক্ষম হয়েছে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখার উৎপত্তি এবং অন্যান্য বিষয় নিয়ে রাদারফোর্ড মডেলে কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু বোর মডেলে এটি পাওয়া গেছে। এরপরে যেটা আছে তোমার এখানে দেখো যে চারদিকে ঘূর্ণমান ইলেকট্রন গুলো কেমন কক্ষপথে ঘুরবে, তার কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে, এই সংক্রান্ত বিষয়ে রাদারফোর্ড মডেলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি, বাট বোর মডেলে কিন্তু এটি পাওয়া গেছে। বর্ণালী রেখার যে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব, সেটি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে কেমন অবস্থা হবে সেটির হিসাব পাওয়া গেছে। এভাবে আমরা যদি দেখি যে রাদারফোর্ড মডেলের অনেক সমস্যাই কিন্তু বোর মডেলে সমাধান করা হয়েছে। এখন তাহলে বোর মডেলের কি কোনো ব্যর্থতা নেই? অবশ্যই ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাগুলোর মধ্যে এরকম যে হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সার্বিক ইলেকট্রনের বিন্যাসের ব্যাখ্যা সহ এখানে সবকিছু দেওয়া সম্ভব, বাট একাধিক ইলেকট্রন আছে এরকম পরমাণুর ক্ষেত্রে বোর মডেল কিন্তু পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে সক্ষম হয়নি। বর্ণালী রেখার যে ভিতরে সূক্ষ্ম গঠন আছে, তাদের ভিতরে বিভিন্ন রকম পার্থক্য আছে, সেই বিষয়ে কিন্তু এ কোনো ধারণা দিতে পারেননি। তারপর বোর মডেল আপেক্ষিকতার তথ্য কিন্তু পুরোপুরি মেনে চলে না। রাসায়নিক বন্ধনের পরিমাণগত ব্যাখ্যায় কিন্তু এই মডেলটা ব্যর্থ। তারপরে বোর মডেল সৌর মডেল, মানে বোর মডেল সৌর মডেলের কেবল মুখ্য কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সহকারী যে কোয়ান্টাম সংখ্যা আছে এগুলোর সূক্ষ্ম ব্যাখ্যা কিন্তু তারা দিতে পারে না। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিকেও কিন্তু পুরোপুরি অনুসরণ করে না। এই সীমাবদ্ধতাগুলো আমরা বোর মডেল থেকে পাবো। তো পরিশেষে আমি বোর মডেলের ওপর তোমাকেই প্রশ্ন করছি যে কোনো সমস্যা আছে কি?
না স্যার। এগুলো অনেকটা 9-10 পেজের পড়া এবং একটু জি স্যার। একটু হয়তো ব্যাখ্যামূলক। তো আমি আশা করি যে তোমার এই মডেল পর্যন্ত যা পড়ালাম এটা ইনশাল্লাহ ক্লিয়ার করবা এবং পড়া রেডি করবা। তো আমরা আপাতত এই জি বোর মডেল পর্যন্তই পড়াটা শেষ করছি।